স্কেরি নাইটস। আপনারা এর আগে শুনেছিলেন ইংরেজ সাহেবের বাগান বাড়ি। এর পরের অধ্যায় শুনছেন হেস্টিংস হাউস। এবার আলিপুরে আর এক হানাবাড়ির কথা বলি, হেস্টিংস হাউস। এই সুদৃশ্য বাড়িতে কতবার এসেছিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি ইলাইজা ইম্পে, এসেছিলেন সেনা বিভাগের অধিনায়ক কর্নেল মনসন। 1777 সালে এই বাড়িটি তৈরি করেছিলেন হেস্টিংস। তারও অনেক বছর আগে একসময় জঙ্গলে ঢাকা এই জমিটা কিনেছিলেন তিনি। এখানে তাঁর ঘরণী মেরিয়ান ইমিহফকে নিয়ে এসেছিলেন 1777 থেকে 1784। 7 বছর হেস্টিংস আর মেরিয়ান ছিলেন এই বাড়িতে। 1784 সালের শেষের দিকে মিসেস হেস্টিংস দেশে ফিরে যান। তার পরের বছর এখানকার পাট চুকিয়ে হেস্টিংস চলে যান ইংল্যান্ডে। দীর্ঘ 34 বছর পরে 1818 সালে মৃত্যু হয়েছিল হেস্টিংসের। ডেলফোর্ড চার্চের ঘন সন্নিবদ্ধ পপুলারের ছায়াবীথির নিচে সমাধিও দেওয়া হয়েছিল তাঁর। এখানে একটা টিচার্স ট্রেনিং কলেজ স্থাপিত হয়েছে। হোস্টেলের শিক্ষিকা এবং ছাত্রীরা বেশিরভাগ রাতই জেগে কাটান। কেন? হেস্টিংস হাউসের এখানে যারা বাসিন্দা সেসব ছাত্রীদের অভিজ্ঞতার মধ্যে হেস্টিংস মাঝে মধ্যেই জীবন্ত হয়ে ওঠেন। এমনই একজনের অভিজ্ঞতা। 200 বছরের পুরনো এই সুদৃশ্য বাড়িটার চারপাশে গভীর রাতে নীরবতা থমথম করছে। ঘন অন্ধকারে তরল টুকরো কালো ছায়ার মতো এগিয়ে আসছে 4 ব্রুগারের একটা ব্রুহাম গাড়ি। জানলায় বসে অবাক হয়ে সে অলৌকিক দৃশ্য চোখের সামনে ঘটতে দেখেছে মন্দিরা, টিচার্স ট্রেনিং কলেজের একজন ছাত্রী। বালুরঘাট থেকে শহর কলকাতায় এসেছে পড়াশোনার জন্য। দেখল সে অবাক হয়ে। গাড়িটা এসে থামল বাড়ির সামনে। অস্থির হয়ে নেমে এলো সেই প্রেতচ্ছায়া। কি যেন খুঁজছে সে। একবার পায়চারি করছে পাইন বিথির ঝোপে, পরক্ষণেই চলে আসছে মাধবীলতার কুঞ্জে, একটু বাদে পা রাখছে হাসনুহানার বিথিকায়। রাতের বয়স বাড়ছে। ভয়ে এখন আর অবশিষ্ট নেই মন্দিরার মনের মধ্যে। একবার সে তাকালো পাশে ঘুমিয়ে থাকা তার রুমমেট শ্রাবণীর দিকে। ভাবল শ্রাবণীকে ডেকে তুলে দেবে, কিন্তু সে যেন সম্মোহিত হয়ে গেছে এখন। কি ঘটতে চলেছে এরপরে? রাত্রির বাতাসে স্নান করছে নিশি জাগা নক্ষত্র। আরো বেশি উজ্জ্বল হয়ে উঠেছে তারা। তারার আলোকে ফিরে জ্যোৎস্নার মধ্যে ওই অলৌকিক হেস্টিংস হাউসকে বড্ড বেশি মায়াবী বলে মনে হচ্ছে। প্রেতচ্ছায়াটা ছুটে যায় ইউক্যালিপটাস গাছের দিকে, পা রাখে শাল বিথির অন্ধকারে। কি খুঁজছে সে? কি হারিয়ে গেছে তার? আরো অস্থির আর বিহ্বল হয়ে ওঠে সে। দ্রুত পদক্ষেপে চলে আসে শ্বেত পাথরের সিঁড়িতে, উঠে আসে দোতলায়। এতক্ষণে ভয়ের যে অনুভূতিটা হারিয়ে গিয়েছিল মন্দিরার মনের মধ্যে থেকে, এখন সেটা ফিরে এসেছে। ভাবে সে, যদি মধ্যরাতে এই অলৌকিক মানুষটি এসে ছায়ার মতো ঢুকে পড়ে তার ঘরের ভেতর আর টুঁকি চিপে ধরে তার। ধাক্কা দিয়ে সে জাগিয়ে দেয় রুমমেট শ্রাবণীকে। ঘুম ভাঙা চোখে শ্রাবণীও বুঝতে পেরেছে কোনো একটা অঘটন ঘটে গেছে। সংক্ষেপে মন্দিরা শোনায় তাকে সব কিছু। 2 বন্ধু পরস্পরকে আঁকড়ে ধরেছে আতঙ্কে। ছায়ামূর্তিটাকে এখন আর দেখা যাচ্ছে না, কিন্তু সে যে এই হোস্টেলের মধ্যে কোথাও আছে সেটা বুঝতে পারছে 2 বান্ধবী। ওই তো দেখা যাচ্ছে তাকে পেটিকোতে। অস্থিরভাবে পায়চারি করছে সে। তাহলে কোনো এক অদৃশ্য শক্তি যেন ওই 2 বান্ধবীকে এখন জাগিয়ে দিয়েছে। পা টিপে টিপে তারা দরজার খিল খুলে দেয়। সন্তর্পণে এসে দাঁড়ায় লম্বা করিডোরে। দেখে ছায়ামূর্তিটা উন্মাদের মতো একটা আলমারিতে হাত দিল। দোরাজের প্রত্যেকটা ড্রয়ার খুলে দেখল। জিনিসগুলো উল্টে পাল্টে দেখছে, কিন্তু যেখানে সে ঢুকে পড়েছে সেটা তো এখন হোস্টেল সুপারের ঘর। এসব আসবাব তো কোনোদিন মন্দিরা শ্রাবণী চোখেই দেখেনি। দেখলেই বোঝা যায় এগুলোর বয়স 200 বছরের বেশি হবে। ছায়ামূর্তিটা দাঁড়িয়ে থাকে। একটা অদ্ভুত হতাশা এসে জড়িয়ে ধরেছে তাকে। বোধহয় সে বিশ্বাস করতে পারছে না তার ভাগ্যের এই করুণ পরিণতিকে। ছুটে যায় সে স্নান ঘরে। সেখানেও তন্ন তন্ন করে খোঁজে, ফিরে আসে ঘোরানো কাঠের সিঁড়িতে। একটু অবাক হয় বোধহয়।
200 বছরের বর্ষার হাতছানিতে গ্রীষ্মের খররৌদ্রেও একটুও নষ্ট হয়নি সিঁড়িটা। সেই সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। তাকে ছায়ার মতো অনুসরণ করতে থাকা দুই বান্ধবী পরস্পরের মুখের দিকে তাকায়। এবার বোধহয় চলে যাওয়ার সময় হয়েছে তার। 4 ঘোড়ার ব্রুহ্যাম গাড়িতে উঠে বসে সে। ছুটে অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে যায় গাড়িটা। এ কার ছায়ামূর্তি? এ হলো সেকালের কলকাতার মহানায়ক জেনারেল ওয়ারেন হেস্টিংসের প্রেতচ্ছায়া। ঐতিহাসিক হেনরি কটন বলেছেন, এই প্রেতমূর্তি যে নিশি রাতে আকুল হয়ে হারিয়ে যাওয়া জিনিস খুঁজতে আসে, তিনি আর কেউ নন হেস্টিংস। কি হারিয়ে গেছে তার? এবারেও আমাদের আশ্রয় নিতে হবে হেনরি কটনের ক্যালকাটা ওল্ড অ্যান্ড নিউ বইতে। তিনি বলেছেন, হেস্টিংস তার হারিয়ে যাওয়া কতগুলো প্রয়োজনীয় জিনিস খুঁজতে আসেন। এই জিনিসগুলোর কথা লেখা আছে তার প্রাইভেট সেক্রেটারি মিস্টার নেসবিট টমসনের একটা লেখা চিঠিতে। তোমরা আমার হারিয়ে যাওয়া জিনিসগুলো আজও উদ্ধার করতে পারলে না। আমার সেই কালো বক্সের গোপনীয় কাগজপত্রের জন্য কি মানসিক যন্ত্রণার মধ্যেই না দিন কাটছে আমার। টমসন চেষ্টা করেছিলেন এই জিনিসগুলো বের করতে। এমনকি 1787 সালের 6 সেপ্টেম্বর তিনি ক্যালকাটা গ্যাজেটে একটা বিজ্ঞাপন দিয়েছিলেন। এতর দ্বারা সর্বসাধারণকে জানানো যাচ্ছে যে প্রাক্তন বড়লাট বাহাদুর ওয়ারেন হেস্টিংস বাংলাদেশ থেকে চলে যাওয়ার সময় তার চৌরঙ্গি বাড়ির কিংবা আলিপুরের তার নতুন বাড়ি থেকে একটা কালো কাঠের বাক্স চুরি হয়, নয় নিলামে বিক্রি হয়ে যায়। এই বাক্সের মধ্যে ছিল 2টি ছবি এবং তার ব্যক্তিগত অত্যন্ত জরুরি কতগুলো কাগজপত্র। যদি কোনো সহৃদয় ব্যক্তি এই জিনিসগুলোর সন্ধান দিতে পারেন, তাহলে তাকে মিস্টার পার্কিন্স, যিনি কিনা হেস্টিংসের বন্ধু, এবং মিস্টার টমসন 2000 সিক্কা টাকা দিয়ে পুরস্কৃত করবেন। এই চিঠির কোনো উত্তর আসেনি। পাওয়া যায়নি সেই রহস্যময় কাঠের বাক্সটা। 1901 সালে বড়লাট কার্জন এই বাড়িটি কিনে নিয়েছিলেন। এটাকে করেছিলেন সরকারি অতিথি ভবন, অর্থাৎ স্টেট গেস্ট হাউস। তিনিও একাধিকবার হেস্টিংসের প্রেতাত্মার সম্মুখীন হয়েছিলেন। তখনও সাবেক আমলের ঘোড়ার গাড়ি ধীর গতিতে এগিয়ে যেত হেস্টিংস হাউসের দিকে। কোচম্যানের পরনে জমকালো পোশাক। গাড়িটাকে নিয়ে গাড়ি বারান্দার নিচে আসার সাথে অদৃশ্য হয়ে যেত কোচওয়ান। অতি সম্প্রতি আরও একটি রোমহর্ষক ঘটনা ঘটে গেছে এই হেস্টিংস হাউসে। মাঝে মধ্যে অন্ধকার রাতে জর্জ কোর্টের পাঁচিলের দিকে একটা আলো জ্বলতে দেখা যায়। রক্তাভ আলোর সেই গোলকটা একবার বাঁয়ে একবার ডাইনে ঘোরাফেরা করে। মনে হয় হাতে আলো নিয়ে গাছগাছালির অন্ধকারে কেউ যেন কিছু খুঁজছে। যেই কেউ চলে যায় ওদিকে, সঙ্গে সঙ্গে দপ করে নিভে যায় ওই আলোর শিখা। আলো হাতে প্রেতমূর্তি, একে এত অন্তরালেও একটি কাহিনী আছে। একসময় বেলডেভিয়ারের বাড়ির দক্ষিণে আজকের হর্টিকালচার সোসাইটির বাগান থেকে শুরু করে হেস্টিংস হাউস পর্যন্ত 72 বিঘে জমির মালিক ছিলেন ওয়ারেন হেস্টিংস। এই জমিটা তিনি দান করেছিলেন তার দ্বিতীয় পত্নী মেরিয়ানের প্রথম পক্ষের পুত্র জুলিয়াস ইমহফকে। এই ইমহফ ছিলেন ব্যারেন ইমহফের পুত্র। 1788 সালে জুলিয়াস রাইটারের চাকরি নিয়ে ভারতবর্ষে এসেছিলেন। 4 বছর পর তিনি হয়েছিলেন মুর্শিদাবাদের কালেক্টর। 7 বছর পর প্রমোশন পেয়ে হয়েছিলেন মেদিনীপুর জেলার ম্যাজিস্ট্রেট। জুলিয়াস থাকতেন হেস্টিংস হাউসে। 1799 সালে এখানে তার মৃত্যু হয়। তার 3 পুত্র উইলিয়াম, চার্লস এবং জনেরও মৃত্যু হয়েছিল অপঘাতে, যার কোনো কারণ আমরা এখনো দিতে পারিনি। উইলিয়ামের বয়স তখন ছিল মাত্র 10। হেস্টিংস হাউসের সাজানো কম্পাউন্ডে বল খেলছিল সে। হঠাৎ আকাশে ঝড় দেখা দিল। সেই ঝড়ের ভেতরে সে যেন একটা লম্বা ছায়ামূর্তি দেখতে পেল। সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায় সেদিনের ছোট্ট বালক উইলিয়াম। সেদিন রাতে প্রচণ্ড জ্বর আসে তার। সেই অচেনা জ্বরে 3 দিন পর মারা যায় উইলিয়াম। চার্লস বেড়াচ্ছিল আয়ার সাথে। হঠাৎ হেস্টিংস হাউসের কম্পাউন্ডের একটা কুয়োর মধ্যে পড়ে যায় সে, আর সেখানেই তৎক্ষণাৎ মৃত্যু হয় তার। জনের মৃত্যু আরও আশ্চর্যজনক। কিশোর অবস্থাতেই কোনো এক অজ্ঞাত আততায়ীর হাতে খুন হয়ে যায় জন। এইসব কথা জানা যায় হেস্টিংসের কাছে লেখা জুলিয়াসের চিঠিতে। হেস্টিংস হাউসের মাঠের কোথাও কবর দেওয়া হয়েছিল জুলিয়াস ইমহফ আর তার 3 ছেলেকে।
অনেকে মনে করে থাকেন পরলোকগত ব্যারন ইমহফের অভিশপ্ত আত্মাই জুলিয়াস এবং তার ছেলে মেয়েদের সুখী হতে দেয়নি। তবুও মৃত্যুর পরপার থেকে তিনি হয়তো রাতের অন্ধকারে এমনভাবেই নেমে আসেন একটি আলোকবর্তিত হাতে। ভাবেন এভাবে তার ছেলে আর নাতিদের জীবন নষ্ট না করলেই বোধহয় ভালো হতো। এইভাবে হেস্টিংস হাউস এক জীবন্ত বিস্ময়কে বুকে করে জেগে থাকবে অনন্তকাল।